এই যে সাক্ষাৎকারটা, উনি তো অনেকের সাথে দেখা করছেন, এবং এই সাক্ষাৎকার গল্পটা কিভাবে, আয়োজনটা একটু শুনি প্রথমে। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যতটা না প্রধানমন্ত্রী, যতটা না আওয়ামী লীগের সভানেত্রী, তার চেয়ে বেশি তিনি একজন জনবান্ধব মানুষ। সেই মানুষ হিসাবে দেশের মানুষ, দেশের পরিস্থিতি, বাঙালির সুখ দুঃখ সবকিছুকে নিয়েই সবসময় তিনি ভাবেন। সেই আঙ্গিকে 2024-এর যে ভয়াবহ সন্ত্রাসী ঘটনায় রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রীয় বাহনে তার জীবনের নিরাপত্তার জন্য তাকে দেশের বাইরে নিয়ে আসে, সেখানে থেকেও তিনি বিভিন্নভাবে দেশের পরিস্থিতি অবহিত হচ্ছেন বিভিন্নভাবে। তারপরও আমরা যারা তার কাছে পরিচিত, তার দলের নেতা কর্মী বা বিভিন্ন পর্যায়ে, আমাদের কাছ থেকেও তিনি সবকিছু শুনতে চান এবং তার কি চিন্তা চেতনা সেটাও তিনি শেয়ার করতে চান। এইসব বিষয় নিয়ে তিনি পর্যায়ক্রমে কথা বলেন দলের বা দলের সহযোগী সংগঠনের, অথবা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন যারা তাদেরকে। এমনি একটি ধারাবাহিকতায় আমিও সেভাবে সেখানে যাওয়ার সুযোগ পেয়েছি। আমার সঙ্গে আরো কিছু দলীয় নেতা কর্মী বা বিদেশে থাকা মানুষরা, অস্ট্রেলিয়া থেকে, আপনি যেখানে আছেন সেখানে সিডনি থেকে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি, সাবেক সভাপতি, যুবলীগ নেতা, একজন শিক্ষাবিদ, ওনারাও গিয়েছিলেন। আমরা নিমন্ত্রণ পেয়ে গিয়েছি এবং সেখানে যাওয়ার আগ্রহ আমাদের ছিল। ফলে যেভাবে প্রসিডিউর হয় সেই প্রসিডিউর অনুসরণ করে গিয়েছি, সেভাবে তার সঙ্গে দেখা হয়েছে, বিভিন্ন বিষয়ে মত বিনিময় হয়েছে। এমনি আপনারা যে যে জায়গাটায় গেলেন দেখা করতে, এটা কি আপনারা সরাসরি গিয়েছেন না আপনাদের নিয়ে যাওয়া? দেখুন, আপনি বাংলাদেশের এক দুঃসময়ে সাংবাদিকতা করেছেন, দেশের বাইরে সাংবাদিকতা করেছেন। আপনি জানেন কিছু কিছু শক্তি, দেশি এবং বিদেশি, তাদের কিছু প্রাইম টার্গেট থাকে। সেই টার্গেটের অন্যতম কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পূর্বে টার্গেট ছিলেন তার পিতা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু কন্যাকে অন্তত 20 বার হত্যার চেষ্টা করা হয়েছে 2004 সালের 21 আগস্ট। তারপর 2024 সালের কথিত জুলাই আগস্ট আন্দোলনের নামের যে সন্ত্রাস, সেখানে আত্মস্বীকৃত সন্ত্রাসীরা বলছেন যে আমাদের টার্গেট গণভবন, বঙ্গভবন ছিল না, আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা। আল্লাহর অশেষ রহমতে তিনি রক্ষা পেয়েছেন। এখন যে দেশে তাকে রাষ্ট্রীয় প্রোটোকলে যারা তার নিরাপত্তা দায়িত্বে ছিলেন তারা নিয়ে গেছেন, সেই দেশে থাকা জায়গাটা নিশ্চয়ই তার নিরাপত্তা নিশ্চিত করতে হয়েছে ও দেশের যারা কর্তৃপক্ষ তাদের। ফলে তার নিরাপত্তাকে ইনশিওর করে কে তার সঙ্গে দেখা করার জন্য কম্পিটেন্ট, কে কম্পিটেন্ট না, কোন অবস্থায় দেখা করলে তার নিরাপত্তা বিঘ্নিত হবে না, এই বিষয়গুলো কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং ওই দেশ সবারই তো বিবেচনা আছে। ফলে আমাদেরকে কিন্তু প্রথমে নির্ধারিত হয় যে কারা দেখা করার জন্য কম্পিটেন্ট। সেটা দ্বিতীয়বার হয় যে আমাদের কোনো একটা জায়গা থেকে যানবাহনে যারা আমাদের সহায়তা করেন তারা নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে যেখানে তিনি দেখা করবেন আমাদের নেত্রী, সেখানে নিয়ে যাওয়ার পরে আমাদের সঙ্গে দেখা হয়। এক্ষেত্রে অনেক নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো আমি মনে করি ভারতের রাষ্ট্রীয় যে নিয়ম কানুন, মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা, তার সমস্ত বিষয়গুলোকে বিবেচনা করি আমাদেরকে নিয়ে যাওয়া হয়, যেটা নিয়ম সেটা অনুসরণ করে। এমন এর আগে আপনার সঙ্গে সর্বশেষ কবে দেখা হয়েছিল? এর পূর্বে দেখা হয়েছে 2024 সালে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির 7 দিন পূর্বে। এবং কতদিন পরে আবার দেখা হলো? এই যে ধারাবাহিকভাবে ওই 7 দিনের পরবর্তীতে আর এই দেখা হলো আজ থেকে 3 দিন পূর্বে। এই দীর্ঘ ব্যবধানে তার সঙ্গে যোগাযোগ ছিল, আমার কথা হয়েছে, বিভিন্নভাবে সম্পৃক্ত রয়েছি, কিন্তু সরাসরি তার সামনে গিয়ে তাকে সরাসরি দেখা, কথা বলা এবং তার উপদেশ পরামর্শ বা আমরা কি ভাবছি এভাবে তো আর কথা বলার সুযোগ হয়নি এই দীর্ঘদিনে। তো আপনাকে তো কিছু কাজও দিয়েছিলেন তিনি, সেই কাজগুলো নিশ্চয়ই এবার সামনাসামনি আপনার কাছে আগেও আলাপ হয়েছে, আরো বিস্তারিত আলাপের সুযোগ হলো আপনাদের। হ্যাঁ, ডেফিনেটলি অনেকগুলো বিষয় আহ শেয়ার করতে পেরেছি, তার পরামর্শ নিয়েছি, অগ্রগতি জানিয়েছি, তিনি কিভাবে দেখছেন সে বিষয়গুলো বুঝেছি, তার উদ্বেগ উৎকণ্ঠা, তার প্রত্যাশা, তার পরিকল্পনা, তার কৌশল, আমাদের কি করণীয়, পরামর্শ, এসব বিষয়গুলি তো সবটা ফোনে হয় না। মুখোমুখি হওয়ার কারণে সেগুলো একটা সম্যক ধারণা নিতে পেরেছি, শেয়ার করতে পেরেছি, আবার নির্দেশনাও নিতে পেরেছি। আমার যতটুকু মনে পড়ে 6 আগস্ট সম্ভবত দিনের বেলা অথবা রাতে গোপালগঞ্জের কোনো একটা কন্টাক্ট পয়েন্টে, আওয়ামী লীগের কন্টাক্ট পয়েন্টে উনি ভিডিও কলে কথাবার্তা হচ্ছিল তাদের।
তারপরে তারপরে তো তিনি সবসময় কথাবার্তা বলেন এবং গ্রাসরুট পর্যায়ের নেতা কর্মীদের সঙ্গে উনি কথা বলেন। অনেক ইন্টারভিউ, পৃথিবীর এই মুহূর্তে সবচেয়ে প্রার্থিত মানুষ যার মিডিয়া ইন্টারভিউ করতে চায় তিনি হচ্ছেন শেখ হাসিনা। এবং সেই শেখ হাসিনা এত ইন্টারভিউ দিচ্ছেন, এত কথাবার্তা হচ্ছে, তারপরে একটা প্রচার প্রথম দিকে ছিল এই কণ্ঠটা তার কিনা, এটা এআই দিয়ে বানানো কিনা। তারপরে তিনি এত প্রোগ্রামে অংশ নেন আওয়ামী লীগের পেজে, 5 ঘন্টা 6 ঘন্টার প্রোগ্রাম, এক একটা প্রোগ্রাম। এবং তারপরও প্রশ্ন তোলা হয় কোনো কোনো ক্ষেত্রে, যেহেতু তিনি এখনো ভিডিওতে আসেন না। তা আপনি যখন এতদিন পরে সামনাসামনি তাকে দেখলেন, আমরা তো তাকে আপার মতোই দেখে বড় হয়েছি, আপনার তখন কি মনে হচ্ছিল সামনাসামনি দেখে? দেখুন, আমি তার সঙ্গে পরিচিত হই সর্বপ্রথম 1982 সালে। তারপরে নানাভাবে নানা সময় কেটেছে। বিশেষ করে আমাদের লয়ার মুভমেন্ট, আইন জগতের বিভিন্ন রাজনীতি, আমি পার্টির দায়িত্ব পালন করা, এমপি মন্ত্রী হওয়া, সবকিছু মিলে তাকে ঘনিষ্ঠভাবে দেখেছি। এবার গিয়ে তাকে আমি খুব বেশি পরিবর্তন দেখিনি। সেই দৃঢ়তা, সেই স্বাভাবিকতা, মায়ের মমতা দিয়ে যেভাবে মানুষ অপরকে কথা বলে, স্নেহ করে, কোনটা উপযুক্ত না হলে সেটাকে শাসিয়ে দেন, বা কিছু করণীয় বিষয় থাকেন, অন্যদের প্রতি দৃষ্টিভঙ্গি, খাবার টেবিলে তার যে পূর্বের আচরণ ছিল, সব মিলে আমার কাছে মনে হয়েছে যে বাঙালি মা, বাঙালি রমণীয় যে একটা চরিত্র থাকে, সেই চরিত্রটা শেখ হাসিনার ভিতরে একেবারে পূর্বের মতোই বিদ্যমান আছে। আর একটা বিষয় তাকে দেখে আমার মনে হয়েছে, তিনি কোনোভাবে ভেঙে পড়েন নাই, তাকে উৎকণ্ঠিত মনে হয়নি, তাকে দীপ্ত প্রত্যয়ী মনে হয়েছে, দৃঢ় চেতা মনে হয়েছে, ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী মনে হয়েছে। দেশের সমস্ত খবরাখবর, যেটা আমাদের কাছেও অনেক সময় গ্যাপ, সেই খবরাখবর তার কাছ থেকে শোনার পরে মনে হয়েছে যে একটা লাইফ এনসাইক্লোপিডিয়ার মতো অবস্থা। তিনি হেন কোনো বিষয় নাই। ডক্টর ইউনূসের একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এমন কিছু তথ্য উপাত্ত দিলেন, আমি এত রিসার্চ করি, আপনি বাইরে থেকে থাকলেও দেশের সঙ্গে সম্পৃক্ত আছে, আমি দেখলাম উনি ফিজিক্যালি দেশে না থাকলেও দেশের নারী নক্ষত্র সবকিছু ওনার ভিতরে আছে। এবং আমাদের সঙ্গে উনি পূর্বে যে আচরণটা করতেন, যে ব্যবহারের ধরনটা ছিল, আবার আমার চেয়ে যারা জুনিয়র সাক্ষাৎ প্রার্থী ওখানে ছিল তাদের সঙ্গে যেমন আচরণ করতেন, কাউকে কাছে ডেকে নিয়ে বসানো, খাবার সময় তুমি খাচ্ছ না কেন, তুমি এটা নিচ্ছ না কেন, অর্থাৎ তার যে স্বাভাবিক জীবনটা ছিল সেই জীবনটাকে একটু অ্যাড হয়েছে। পরিস্থিতি তাকে আরো বেশি পরিকল্পনা, দৃঢ়চেতা, আশাবাদী এবং অন্যদেরকে কোন রকম হতাশ না হওয়ার জন্য যে কথা বলার শক্তিটা, সেইটা তার ভিতরে বেড়েছে বলে আমার মনে হয়েছে। যারা এর আগে ওনার সাথে দেখা করেছেন, ওনারা অফ দ্য রেকর্ড একটা কথা বলার চেষ্টা করেছেন যে, মনে করেন গণভবনের হল রুমে যেমন দেখা হতো ঠিক তেমন মনে হচ্ছিল। একজন বলেছেন তার মনে হচ্ছে সামান্য ওজন কমেছে তার। আপনার কি মনে হয়েছে? আমার কাছে তার কোনো পরিবর্তন মনে হয়নি, বরং অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ হয়েছে। আমি কোন রকম ভাবে শারীরিক ভাবে তাকে অসুস্থ, ওজন কমা এই জাতীয় কোনো কিছু আমি দেখিনি। আমি শেখ হাসিনার ক্যাবিনেটে আমি মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, তার পার্টিতে আমি ছিলাম, কিন্তু আমার কাছে সবসময় তাকে, আমার কাছে মনে হতো যে আমি তাকে আমার মায়ের স্থানে দেখি। সেই জায়গা থেকে আমার দৃষ্টিতে তার কোনো ফিজিক্যাল পরিবর্তন হয়নি, বরং তার স্পিরিটটা, পরিকল্পনাটা, এটাকে আরো ম্যাচিউরড মনে হয়েছে। তিনি 21 বছর পরে আওয়ামী লীগ দলটাকে ক্ষমতায় নিয়ে গিয়েছিলেন। তিনি গত 15টা বছর এই দলটাকে ক্ষমতায় ধরে রেখেছিলেন। একটা ষড়যন্ত্র তাকে ক্ষমতাচ্যুত করেছে। এই বিষয়গুলা তিনি কিভাবে মূল্যায়ন করেন এখন? আমি যতটুকু কথা বলেছি, সব কথা তো আর সেখানে আলোচনার মতো পরিবেশ, পারিপার্শ্বিকতা, সময় হয় না, কিন্তু উনি বলছেন যে এটা নতুন কিছু না। উনি আমাকে বললেন যে তুমি, তোমার খেয়াল আছে ওই যে 90 সালে শুরু করছিল দিলেন অ্যাম্বাসেডর মাইলাম? আমি বললাম যে উইলিয়াম বি মাইলাম। হ্যাঁ, ওই তো শুরু করছিল উইলিয়াম বি মাইলাম। তখন গণতান্ত্রিক ফোরাম নামক একটি নতুন সংগঠন করার যারা উদ্যোক্তা, তাদের নিয়ে খুলনা সহ বিভিন্ন জায়গায় মিটিং করে শুরু করেছিলেন, সেইটা তিনি স্মরণ করলেন। অর্থাৎ 90 সালেও যে আওয়ামী লীগকে বিনাশ করা বা আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করার জন্য দিদেন মার্কিন অ্যাম্বাসেডর কাজ শুরু করেছিল উইলিয়াম বি মাইলাম, স্টিল সেটা তিনি মাথায় রেখেছেন। অর্থাৎ তিনি বলছেন যে এটা নতুন কিছু না। আমাদের মুক্তিযুদ্ধকালীন সময় যারা বিরোধিতা করেছিল, দেশ পুনর্গঠনের পদক্ষেপ নেওয়ায় বঙ্গবন্ধুকে যারা হত্যা করার পরিকল্পনায় ছিল,
আমার বিরুদ্ধে বিভিন্ন সময় যারা ষড়যন্ত্র করেছে, সর্বশেষে দেশটাকে আজ্ঞাবহ করতে চেয়েছে, বেস করতে চেয়েছে, সেন্ট মার্টিনে ঘাঁটি করতে চেয়েছে, পোর্ট নিতে চেয়েছে, আলাদা একটা রাষ্ট্র করার চেষ্টা করেছে, নানাভাবে আমার কাছে প্রস্তাব এসেছিল। সেই হিলারি ক্লিনটন থেকে বিভিন্ন ভাবে যে প্রস্তাব, সেই সবগুলো তিনি মনে করে বললেন যে এটা নতুন কিছু না। আর এত বড় একটা দেশ যখন অব্যাহত ভাবে চেষ্টা করে, তখন তারা তো কিছু করতেই পারে, এতে আমার কাছে নতুন আশ্চর্যজনক কিছু না, এটা তিনি বললেন। অর্থাৎ এ সকল বিষয় যে হতে পারে, উনি যেমন পার্লামেন্টে, ক্যাবিনেটে, জনসভায় যেটা বলতেন, আমরা দেখা করতে গেলে ওইগুলোই কি তিনি মনে করে দিলেন যে হঠাৎ করে 24-এ কিছু ঘটেনি। এটা দীর্ঘদিনের বিদেশি এবং দেশি ষড়যন্ত্র, বিশেষ করে যারা স্বাধীনতার পরাজিত শত্রু দেশের ভিতরে, স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছিল বিদেশ থেকে, তারা সবাই মিলে এই পরিকল্পিত ষড়যন্ত্র করছে। কিছু লোক বিভ্রান্ত হয়েছিল, তারা এখন রিয়েলাইজ করতে পারছে যে শেখ হাসিনা সঠিক ছিল, এটা তিনি আমাদের কাছে বললেন। আপনি নিশ্চয় মনে করতে পারেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণফোরামের মানে যে লঞ্চিং প্রোগ্রাম যেটা ছিল, সেখানে কিন্তু প্রফেসর ইউনূস মূল প্রবন্ধ করেছিলেন। সেখানে প্রবন্ধটার শিরোনাম ছিল পথের কাঁটা ডিঙিয়ে এগিয়ে যেতে হবে। মনে করতে পারেন এটা? অবশ্যই। এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু আমাদের সাক্ষাৎকারের ভিতরে বলছেন যে সে একটা আলাদা দল করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে গেছিল। কাজে তার ক্ষমতার অভিলাষ, রাজনীতির মসনদে বসা, এ স্বপ্ন তার 1-11 সরকারকালীন সময়ও তার ছিল, পরবর্তীতেও ছিল, সফল হতে পারে নাই, চূড়ান্ত ভাবে সফল হয়েছে 2024-এ। এই সমস্ত স্মৃতিগুলো তিনি রোমন্থন করেছেন। এই জন্য বললাম যে তার বয়স হয়ে গেলে আমার কাছে মনে হয়েছে একটা লাইফ এনসাইক্লোপিডিয়া। কোনো তথ্য তার কাছে নাই এমন অবস্থাটা না। ওই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের তার বক্তব্য রাখা, পরবর্তীতে রাজনৈতিক দল করার চেষ্টা, ব্যর্থ হয়ে চলে যাওয়া, এই সমস্ত ঘটনাগুলোকে তিনি স্মৃতি রোমন্থন করে আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে এই লোকটা এবং এর নেপথ্যে যারা আর এই দেশে যারা তাকে সাহায্য করে, এরা কিন্তু একই সূত্রে গ্রথিত। লিঙ্ক অফ চেইন তাদের পূর্বের থেকে আছে। আমি যখন বলেছিলাম তখন অনেকে বিশ্বাস করে নাই, এখন অনেকে রিয়েলাইজ করতেছেন, এটাও তিনি আমাদের বলেছেন। অনলাইনে দুদিন ধরে একটা ক্লিপিং ঘুরছে, একজন মৌলানা বলছেন আর কি, আর্মির একজন জুনিয়র অফিসার তাদেরকে বারবার বলছিলেন আপনারা কিন্তু রাজপথ ছাড়বেন না, আপনারা লেগে থাকেন, রেজিম চেঞ্জ হবে, আপনারা লেগে থাকেন, অমুককে খবর দেন, অমুককে খবর দেন। এই ষড়যন্ত্রগুলো আপনারা এখন বুঝতে পারেন? দেখুন, ষড়যন্ত্র তো, আমি তো আওয়ামী লীগের পলিসি মেকার ছিলাম না, আমি লাস্ট ক্যাবিনেটেও ছিলাম না। তবে ষড়যন্ত্র যে হয়েছিল এটা বঙ্গবন্ধু কন্যা তো জানতেন। তিনি তো বারবার বলেছেন যে ষড়যন্ত্র হচ্ছে আমাকে উচ্ছেদ করার জন্য, একটি দেশ চায় আমাকে ক্ষমতা থেকে সরাতে, তাদের চাহিদা যদি আমি পূরণ করি তাহলে আমি অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে পারবো। তবে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি জাতির জনকের মেয়ে, আমি বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকবো না। কাজে ষড়যন্ত্রের বিষয় যে তিনি ওয়াকিবহাল ছিলেন, সেটা তো তিনি নিজেই বারবার বলেছেন। এটা আমরা কেন, তিনি নিজেও তো বুঝেছেন এবং নিজেও বলেছেন। এবং এর আগে তো তিনি এই কোর্টটাকে স্বীকার করতেন না, এর জন্য সেখানে আইনজীবীও দেওয়া হয় নাই। কিন্তু এখন উনি বলছেন কোর্টে এসে সারেন্ডার করবেন। এটাই কিভাবে দেখেন আপনি একজন আইনজীবী হিসেবে? দেখুন, কোর্টটাকে স্বীকার করতেন না মানে উনি বলেছেন যে অবৈধ প্রক্রিয়ায় বিচার হচ্ছে। ধরুন 1968 সালে তথাকথিত আগরতলা ষড়যন্ত্রের ধারাবাহিকতায় যে আগরতলা ষড়যন্ত্র মামলার ট্রাইব্যুনাল করা হয়েছিল, সেই ট্রাইব্যুনাল করা হয়েছিল ক্যান্টনমেন্টে। সেই ট্রাইব্যুনালে কিন্তু বঙ্গবন্ধুকে অ্যাটেন্ড করতে হয়েছে, অ্যারেস্ট করে অ্যাটেন্ড করছে, যদিও ট্রাইব্যুনালটা ছিল একেবারে মোকারি ট্রাইব্যুনাল। এখন সেইটাকেও কিন্তু বঙ্গবন্ধুকে মেনে নিতে হয়েছে। সেখানে দুইটি লড়াই ছিল, একটা লড়াই ছিল রাজপথে, আর একটা ছিল আইনি লড়াই। সেই সময় থমাস উইলিয়াম বাংলাদেশে গেছিলেন, সালাম সাহেব ছিলেন, ব্যারিস্টার সালাম সাহেব, কনিষ্ঠদের ভিতর ব্যারিস্টার আমিরুল ইসলাম ছিলেন। আইনি লড়াই চলেছে, রাজপথের লড়াই চলেছে। এক পর্যায়ে কিছু ট্রাইব্যুনালের বিচারকরা পালিয়ে গেছে, খাতাপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু একটা প্রসেস যখন থাকে, 1-11-এও যে ক্যাঙ্গারু কোর্ট করা হয়েছিল শেরে বাংলা নগরে সংসদ ভবন এলাকায়, সেখানেও কিন্তু আমরা জানতাম এটা বানোয়াট কোর্ট। তারপর আমরা কোর্টে গেছি। বঙ্গবন্ধু কন্যা বর্তমানে তার বিচারের যে প্রক্রিয়াটা, যেখানে যুদ্ধ অপরাধীদের বিচার হবে, যুদ্ধ অপরাধ বলতে বাংলাদেশে যুদ্ধ তো একটাই হয়েছে 1971-এ, সেখানে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য অর্গানাইজ করেছেন যিনি, এখন তার এবং তার সহকর্মীদের বিচার হচ্ছে। কিন্তু সেইখানে উনি বলছেন যে আমি সবটাকে চ্যালেঞ্জ করব, আইনি লড়াই থেকে শুরু করে সবটাকে চ্যালেঞ্জ করব। উনি যখন যাবেন তখন আমাদের সব বিষয় থাকবে। তো বাড়ি ভাই, আপনার এই প্রোগ্রামটা অসংখ্য মানুষ দেখে। আমি একটা কথা বলি, শেখ হাসিনা যখন দেশে ফিরবেন
তখন কিন্তু ওই আগরতলা ষড়যন্ত্রের মামলার যে ট্রাইব্যুনাল, ওই ট্রাইব্যুনাল যেরকম উড়ে গেছিল, 111-এর ট্রাইব্যুনাল যেমন কিছু করতে পারেনি, যতই সাজা দিক, বঙ্গবন্ধুকেও তো মৃত্যুদণ্ড দিয়েছিল পাকিস্তানিরা, মিলন আলী কারাগারে তাকে তো মৃত্যুদণ্ডাদেশ পড়ে শোনানো হয়েছিল, কার্যকর করতে পারেনি আগরতলায়, পারেনি 111-এ, কোনটাই পারবে না। সময় হলে রাস্তা এবং লিগ্যাল প্রসেস দুটোকেই আমরা মোকাবেলা করব। আপনি লক্ষ্য করছেন ওনার এই সর্বশেষ ঘোষণার পরে সরকারের মধ্যে একটা তড়িঘড়ি একটা ভাব চলে এসেছে, কত দ্রুত আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা যায়। পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাফন হয়ে গেছে দিল্লিতে, আবার এখানে প্রসেসও চলতেছে। আসলে গভর্নমেন্ট কি করতে চায় আপনার কি মনে হয়? আপনি দেখবেন গভীর রাতে অন্ধকারে চলা মানুষগুলো যখন ভীত সন্ত্রস্ত হয়, তখন কিন্তু খুব জোরে জোরে লাউড ভয়েসে কথাবার্তা বলে, আমি ভয় পাইনি না, গান গাইতে থাকে, চিৎকার করতে থাকে। এর দ্বারা বোঝাই যায় যে আতঙ্কিত। যারা বারবার দিল্লিকে চিঠি দিয়ে বলছেন শেখ হাসিনাকে ফেরত নিতে চাই, শেখ হাসিনা যখন বলছে আমি দেশে যেতে চাই, তখনই তারা আতঙ্কিত। তখন ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলতেছেন যে না, উনি আসতে পারবেন না। আবার কেউ বলতেছে দিল্লিতে দাফন হয়ে গেছে। ভীষণভাবে আতঙ্কিত তারা, কারণ তারা জানে বাংলাদেশের একেবারে নিদেন পক্ষে 6 কোটি লোক আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত, আওয়ামী লীগের মেম্বার বা ডাইরেক্ট অ্যাক্টিভিস্ট। তো শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ঢুকবেন বা যাবেন, এই 6 কোটি লোকের একজন লোক বাড়িতে থাকবে না। কারণ আওয়ামী লীগ হচ্ছে একটা পলিটিক্যাল পার্টি, গতানুগতিক না। আওয়ামী লীগ হচ্ছে একটা অনুভূতি, একটা বিশ্বাস, একটা দর্শন, একটা ভালোবাসা, একটা পরিবার। এই পরিবারের এমন লোক আছে যে রিক্সা চালায়, রাস্তার পাশে সবজি বিক্রি করে, মাছ বিক্রি করে। ওই মানুষগুলা কোনোদিন এমপি, মন্ত্রী, মেম্বার, মেয়র কিছু হইতে চায় না, ও আওয়ামী লীগ করে। ইভেন যারা বিভ্রান্ত ছিল তারাও বলে শেখ হাসিনা সব ভালো ছিলাম। দেখেন, আপনি সাংবাদিক ছিলেন, বিএনপি ঘরানার BFUজ-এর প্রেসিডেন্ট ছিলেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। তার একটা টকশো দেখলাম, তিনি বলছেন ইউনূসের পক্ষে কলাম লিখেছি, টকশো করেছি, এখনো মনে হচ্ছে আমি এটা রাম ছাগল। শেখ হাসিনাই এই বিশ্ব বাটপারটাকে চিনেছিল। তো এখন সবাই উপলব্ধি করতেছে যে শেখ হাসিনা কি ছিল। ফলে সারা বাংলাদেশের মানুষ যখন উত্তাল ঢেউ ফেটে পড়বে শেখ হাসিনার আগমনে, তার সামনে ভেসে যাবে ওই পার্লামেন্টে লম্বা কথা বলা, আর কোন প্রসিকিউটর কি বললো, শেখ হাসিনা এগুলাকে পরাভব মানে না। কারণ আইয়ুবের মার্শাল্লাহকে মোকাবেলা করেছে আওয়ামী লীগ, ইয়াহিয়া খান টিক্কা খানের পোড়ামাটির দেশ তৈরিকে মোকাবেলা করেছে আওয়ামী লীগ। 75-এ আওয়ামী লীগ আর থাকবে না, সেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। সবকিছু মিলে আওয়ামী লীগের বর্ণাঢ্য রাজনৈতিক অতীত এবং ইতিহাস এবং শেখ হাসিনার যে কঠিন পথ চলা, এই সব যদি কেউ একটি অ্যাকাউন্টে নেয়, লিঙ্ক অফ চেইন করে দেখে, তাহলে দেখবে এই ত্রস্ত ব্যস্ত যেসব মানুষগুলো আছে, এই মানুষগুলা অনেকে পালাবার সুযোগ খুঁজে পাবে না। আপনি যে সাংবাদিকের উপর কথা বললেন, তিনি সহ বেশ কিছু সাংবাদিককে আমরা দেখছি জানি, এর আগে একটা টোন ছিল যে শেখ হাসিনা আসবেন, এটার পরে এই জায়গায় তারা সবাই একমত না, উনি কেন এখানে আসবেন, আওয়ামী লীগ কেন, আওয়ামী লীগ কেন নতুন কোনো ফেসে আসবে না, ইত্যাদি ইত্যাদি। আওয়ামী লীগ কিভাবে চলবে না চলবে আওয়ামী লীগের নেতা কর্মীরা তো ঠিক করবে। শেখ হাসিনা আওয়ামী লীগের প্রাণ। আওয়ামী লীগকে 21 বছরের রাস্তার থেকে রাষ্ট্রীয় ক্ষমতা এনেছেন। বিভক্ত, দ্বিধা বিভক্ত, ত্রিধা বিভক্ত আওয়ামী লীগকে পুনর্গঠিত তিনি করেছেন। আওয়ামী লীগের কর্মীদের কাছে শেখ হাসিনা, আমার এটা ব্যক্তিগত অভিমত, যে শেখ হাসিনার জনপ্রিয়তা আওয়ামী লীগের চেয়ে অনেক অনেক গুণ ঊর্ধ্বে, অনন্য উচ্চতায় তিনি পৌঁছেছেন বাংলাদেশের সাধারণ মানুষের কাছে। এমনকি যারা আওয়ামী লীগ করে না কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, সেকুলারিজমে বিশ্বাস করে, সেই মানুষদের অনেকে বিভ্রান্ত ছিল। এখন তারা বুঝতেছেন যে মুক্তিযুদ্ধের চেতনা শেখ হাসিনাকে দিয়েই রক্ষা করা সম্ভব, তার মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। ফলে শেখ হাসিনা নেতৃত্ব দেবে না কারা দেবে, এইটাই কিছু জ্ঞান পাপী, কিছু তথাকথিত টেলিভিশনের টকাররা ডিসাইড করবে না। বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের ভিতরে বাড়ি ভাই একজন সিঙ্গেল কর্মীকে পাওয়া যাবে না যে বলবে যে আমি শেখ হাসিনা মুক্ত আওয়ামী লীগ চাই। বরং অনেকে আছে আওয়ামী লীগের পলিটিক্যাল এক্সারসাইজে নানাভাবে অকষ্ট পেয়েছেন, আওয়ামী লীগ সরকারের কোনো কোনো আচরণে ক্ষতিগ্রস্ত হতে পারেন, কিন্তু ইন রেসপেক্ট অফ শেখ হাসিনা তারা মনে করেন
শেখ হাসিনা অনেক কিছুর ঊর্ধ্বে। অর্থাৎ শেখ হাসিনার প্রয়োজনীয়তাটা শুধু আওয়ামী লীগ বোধ করে না, যে মানুষগুলো বিভ্রান্ত 24-এর সন্ত্রাসের যে ভয়ঙ্কর অবস্থা সেখানে পার্টিসিপেট করছিল, তারাও আজকে বলে যে আমি চাই শেখ হাসিনা ফিরে আসুক। এই যে ঢাকা রাস্তায় ছাত্ররা তারা বিক্ষুব্ধ হয়ে বলতেছে শেখ হাসিনাকে ফিরিয়ে আন। কাজী শেখ হাসিনা আসবে কি আসবে না এটা ডিসাইড করবে আওয়ামী লীগের নেতা কর্মীরা। আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি বলে যে না শেখ হাসিনার দরকার নাই, নিশ্চয় তিনি যাবেন কি যাবেন না সে প্রশ্নটা আসতে পারে, কিন্তু আওয়ামী লীগের একজন মানুষের শেখ হাসিনার বাইরে চিন্তা করে না। ফলে কোন টকার কোন সাংবাদিক কি বললো না বললো, কোথায় রিফাইন্ড আওয়ামী লীগ, ওই সংস্কার আমরা অতীতেও দেখেছি। আমরা বাকশাল করার সংস্কার দেখেছি, 111-এর সংস্কার দেখেছি, ডক্টর কামাল হোসেন বেরিয়ে যাওয়ার সময় ঘটনা দেখেছি, কোরবান আলী সাহেব চলে যাওয়ার সময় দেখেছি, আমিনা বেগম যখন জাতীয় লীগ করেন সেটা দেখেছি, মোস্তাক সাহেব যখন ডেমোক্রেটিক লীগ করেন সেটাও দেখেছি। আওয়ামী লীগের প্রাণ শেখ হাসিনা, কাজী তার বিকল্প কেউ নাই। এই ডিসিশন আমাদের না, দলের সকলের। ফলে রাস্তাঘাটে কে কি বললো না বললো এতে কিছুই এসে যায় না। আবার সেই যে ওই সাক্ষাৎ প্রসঙ্গে আসি, 10টা আপনারা আমি যতটা শুনেছি সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত সেখানে ছিলেন। রাইট। এত লম্বা সময় আপনারা আলাদা আলাদা কথা হচ্ছিল না একসঙ্গে কথা হচ্ছিল? দেখুন, আমরা অস্ট্রেলিয়ার যে টিম আসছিল আপনি সবাইকে চেনেন, গামা আব্দুল কাদির, ডক্টর সিরাজুল হক, মিল্টন, তারপরে শামীম, এরা 4 জন ছিলেন অস্ট্রেলিয়ার। আমি ছিলাম, বিপ্লব বড়ুয়া ছিল, আমাদের আরো কিছু নতুন প্রজন্মের লোকজন ছিল। অস্ট্রেলিয়ার লোকরা একটু আগে গিয়ে তারা কথাবার্তা বলতেছিলেন। একটা পর্যায়ে ঘন্টাখানেক পরে আমরা গেলাম, সবাই মিলে সেখানে কথা হয়েছে, যার যার অভিমত ব্যক্ত করেছে, মন খুলে সবাই কথা বলতে পেরেছেন। সবার আকাঙ্ক্ষা, আগ্রহ, নিজের অনুভূতি, কে কি করতেছেন, তারা কি প্রত্যাশা করেন, কি হয়েছে, কি করা দরকার ছিল, তিনি কিভাবে দেশটাকে ডেভেলপ করছেন, এবং যারা গেছেন তারা কোথায় বসে কি করছেন, এসব কথাবার্তা বলা বলি হলো। উনি ওনার অভিমত ব্যক্ত করেছেন, অনেক প্রশ্ন ছিল সেটাও উনি বলেছেন। এর বাইরে আমার সঙ্গে একান্তে প্রায় আধা ঘন্টা কথা হয়েছে, সেটা আমাদের বিভিন্ন আইনসঙ্গত বিষয়, পলিসি ম্যাটার, রাজনীতি এবং অপরাপর অনেকগুলো বিষয় নিয়ে একান্তে আমার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। এর বাইরে আমরা সবাই একত্রিত কথা বলেছি। উনি খেয়েছেন আমাদের সঙ্গে, আমাদের খাবারটা উনি যে গতানুগতিক ভাবে গণভবনে, বঙ্গভবনে অথবা সুধা সদনে অথবা বঙ্গবন্ধু ভবনে কখনো আতিথেয়তা জানালে যে আচরণটা ওনার ছিল, যে ধরনটা ছিল, তার থেকে একদম কোনো পরিবর্তন হয় নাই, অ্যাজ ইট ইজ সেই রকম ভাবে। এবং আমার মনে হচ্ছিল যেন একটা পরিবারের সবাইকে নিয়ে বসলে মা যেমন সবার দিকে স্পেশাল কেয়ার করে বলে ওর প্লেটে খাবার নাই, ওর এটা নাই, ওইটা দেখো, এই তুমি নিচ্ছ না কেন। শেখ হাসিনাকে সেরকমই দেখেছি, কোনো বদলাতে দেখিনি। ফলে দীর্ঘ আলাপ আলোচনার ভিতরে উনি সামগ্রিক বিষয়গুলো তুলে ধরছেন। আবার আমাদের সঙ্গে যারা ছিল, যার যে কোয়ারি ছিল, যে যে কথা বলতে চেয়েছে, যে যেটা শুনতে চেয়েছে, সব কথা উনি শুনেছেন। আমার মনে হয় না এই দীর্ঘ 5-6 ঘন্টা এই কয়জন মানুষের সঙ্গে যে সময় কাটিয়েছেন, 1 মিনিটের জন্য তাকে বিরক্ত হতে দেখিনি। কখনো বলেননি এই কথা শেষ হয়ে গেছে, তোমাদের সঙ্গে তো কথা শেষ হলো। বরং আমরা যখন উঠে আসি তখনও উনি কথা বলছেন, কথা বলতে বলতে আমরা বেরোচ্ছি। অর্থাৎ তার ভিতরে ন্যূনতম ক্লান্তি, কোনো অবসাদ, কোনো বিরক্তি নেই, বরং আগ্রহ ভরে এই দীর্ঘ সময় একবারও মনে হয় না যে এই ভদ্র মহিলার বয়স 80 হয়েছে, একবারও মনে হয়নি। তার ভিতরে যে একটা কি বলে, একটা তারুণ্য দীপ্ত শক্তি, দীপ্ত প্রত্যয়, দৃঢ়তা, আগ্রহ, তার স্পিরিট, এই সবগুলো দেখে মনে হয়েছে যে কোথাও কোনো ঘাটতি নাই, কোনো ক্লান্তি নাই, কোনো হতাশা নাই, বরং প্রত্যাশা আছে, স্বপ্ন আছে, পরিকল্পনা আছে, সেটাই মনে হয়েছে। আইনগত ব্যাপারকে টিমটা কি টিম গঠনের কাজ শুরু হয়েছে না এটা গঠন করা আছে অলরেডি আপনাদের? দেখুন, কিছু কিছু বিষয় আছে সেগুলো আমাদের নানা রকম রণকৌশল, সেটা কোর্ট অঙ্গনের কৌশল, রাস্তার কৌশল, এগুলো তো একটা ভিন্ন বিষয় আছে, সেগুলো চলমান প্রক্রিয়া চলছে, হয়তো আরো চলবে। বিদেশি থাকবেন সেখানে? এই বিষয়গুলো সময় এবং পরিবেশ বলবে। এই টিমটা কি আগে যাবে না একসাথে যাবেন আপনারা? এটাও উনি যেভাবে নির্ধারণ করবেন, উনি যেহেতু আমাদের কমান্ডার, সুপ্রিম কমান্ডার, উনি প্রধান, উনি যেভাবে নির্ধারণ করবেন সেভাবেই হবে। এই যে সরকার, ইন্ডিয়া গভর্নমেন্টের ছোট্ট একটা ক্লিপিং একটু দেখে তারপরে কথা বলিস। দেখুন, your question regarding statements or interview that was given by
former Prime Minister. Now, on this particular issue, there is no change in our approach to the matter. Any extradition matter is a legal issue, as you very well know, and it will be dealt with accordingly. এখানে দুটো জিনিস আছে। এক নম্বর হচ্ছে তার ব্যাপারে ভারত সরকারের স্ট্যান্ডের কোনো চেঞ্জ হয়নি। ভারত সরকার উনি যাওয়ার পরে সেখানে তো ভারত সর্বভারতীয় অতিথি হিসেবে তিনি সেখানে আছেন। তিনি সেগুলো বন্দী না, যে বন্দি বিনিময় চুক্তি ইত্যাদি ইত্যাদিতে। তিনি যদি নিজে চলে যেতে চান, এইটা ওনার নিজস্ব সিদ্ধান্ত। আর যদি বাংলাদেশ সরকার আইন দেখাতে চায়, আইন যদি দেখাতে চায়, আইনি ফরম্যাটটার ইঙ্গিত দিলেন কিন্তু এখানে। আপনার কি মনে হচ্ছে সেটা? দেখেন, এখানে বলছে এনি এক্সট্রাডিশন ম্যাটার। উনি কিন্তু বলেন নাই এক্সট্রাডিশন রিলেটিং টু শেখ হাসিনা, এই শব্দটা কিন্তু নাই। আমি বাড়ি ভাই 40 বছর আইন পেশায় আছি, আমি ডিপ্লোম্যাটিক যে ওপিনিয়নটা এটাকে আমি থরলি দেখেছি। উনি বলছেন এনি এক্সট্রাডিশন ম্যাটার, উনি কিন্তু বলেন নাই এক্সট্রাডিশন রিলেটিং টু শেখ হাসিনা, এ কথা বলেননি। এবং মনে রাখতে হবে শেখ হাসিনা কিন্তু বন্দী নন, বন্দী হলে বন্দি বিনিময় হয়। শেখ হাসিনা কিভাবে গেছেন, তাকে যারা নিরাপত্তা দিতেন, তার প্রোটেকশনে যারা ছিলেন, তারা তাকে নিয়ে গেছেন কি হিসাবে? বাংলাদেশের সাংবিধানিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে তাকে প্রোটেকশন দিয়ে তার প্রোটোকল অনুসারে রাষ্ট্রীয় বাহনে দেশের বাইরে নিয়ে গেছেন এবং সেখানে তিনি অবস্থান করছেন। কাজী বন্দি বিনিময় চুক্তির প্রসঙ্গ তো আদৌ আসে না। শেখ হাসিনা তো বন্দি না, তিনি গেছেন বন্দিও পড়ে না, তিনি পালিয়ে যাননি। তাকে তার প্রাইম মিনিস্টারের প্রোটোকলে তিনি দেশের বাইরে গেছেন, তার প্রোটেকশনের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা তার নিরাপত্তার প্রশ্নে তাকে বাইরে নিয়ে গেছে। কাজে এখানে এক্সট্রাডিশনের তো প্রশ্নই ওঠে না, এই আলোচনাটাই আসে না এখানে। তিনি সেখানে আছেন অতিথি হিসাবে এবং হাই লেভেল অতিথি হিসাবে আছেন। কাজে ওনাকে এই জাতীয় আলাপ আলোচনার ভিতরে সম্পৃক্ত করার প্রশ্নই ওঠে না, ওই জাতীয় অবস্থানই তিনি না। আপনার আইনজীবী, আমরা তো দীর্ঘদিন ধরে আপনাকে দেখি চিনি এবং দর্শকদের সঙ্গে আরেকটু শেয়ার করি। আপনি শুধু আইনজীবী না, আইনাঙ্গনের সাংবাদিকও ছিলেন, আপনি সাংবাদিকতা করতেন আপনি। এবং এই জায়গাটায় ধরেন ওনাকে অতিথি হিসাবে তারা অ্যাকসেপ্ট করেছেন, বাংলাদেশ থেকে তাকে প্রধানমন্ত্রীর প্রোটোকলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তা সহ সামরিক যানে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে বাংলাদেশ গভর্নমেন্টের প্রথম সিদ্ধান্ত যেটা, তাকে যখন পাসপোর্টটা তার বাতিল করা হয়, বাতিল করার সাথে সাথে তাকে কিন্তু রাষ্ট্রবিহীন করে দেওয়া হয়। পাসপোর্টটা তো বিদেশে আমার আইডেন্টিটি, আমি একটা দেশের পাসপোর্ট হোল্ডার, আমি ওই দেশের নাগরিক। তারা পাসপোর্টটা বাতিল করে প্রথম রাষ্ট্রবিহীন নাগরিক করলো। দ্বিতীয় হচ্ছে তাকে দিল মৃত্যুদণ্ড যখন একজনকে দেয়া হয়, সেটা অস্ট্রেলিয়াতে হোক ভারতেই হোক, কেউ তো মৃত্যুর মুখে তার অতিথিকে ঠেলে দিতে পারেন, সেটাই তো, তাই তো? আমি একটু কারেকশন করি আপনাকে। পাসপোর্ট বাতিল আওয়ামী লীগের অনেক নেতা কর্মী এমপি মন্ত্রীদের পাসপোর্ট বাতিল করা হয়েছে। অনেকেই দেশের ভিতর আছেন পাসপোর্ট কখনো নেই। পাসপোর্ট না থাকলেই তিনি রাষ্ট্রবিহীন হয়ে যান না। আর একজন নাগরিকের নাগরিকত্ব এত সস্তা বিষয় না। শেখ হাসিনার নাগরিকত্ব নিয়ে কোনো কোশ্চেনের অবকাশ নাই। হি ইজ ভেরি মাচ সিটিজেন অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তাকে যে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে এটা সারা দুনিয়া জানে, এটা সাজানো বানোয়াট একটা মোকারি পলিটিক্যালি মোটিভেটেড ট্রায়ালের মাধ্যমে করা হয়েছে। কাজে এইটা নিয়ে তাকে আরেকটা বিষয় হলো, তিনি যদি কোনো দেশে পলিটিক্যাল অ্যাসাইলাম সিক করতেন যে আমি আমার দেশে নিরাপদ না, তখন সেই দেশ তাকে রাজনৈতিক আশ্রয় দেবে কি দেবে না এই বিষয়টা তারা চিন্তা ভাবনা করবে কি করবে না, এটা একটা বিষয়। উনি তো রাজনৈতিক আশ্রয় চাননি, তিনি রাষ্ট্রীয় অতিথি হিসাবে সেখানে গেছেন। কাজেই যে মুহূর্তে দৃশ্যমান হয় যে তাকে মৃত্যুদণ্ড দেশ দেওয়া হয়েছে, সেই মুহূর্তে তার দেশে ফেরা নির্ভর করছে তার রাজনৈতিক কর্মসূচির উপরে, দেশের মানুষের ডিমান্ডের উপরে। দেশের মানুষ এখন ডিমান্ড করছেন যে আমাদের দেশে পিস, প্রায়োরিটি, ডেভেলপমেন্ট সমস্ত কিছুর জন্য শেখ হাসিনাকে প্রয়োজন।
কিরকম বঙ্গবন্ধুরও তো মৃত্যুদণ্ডাদেশ দেওয়া ছিল, তিনিও তো দেশে ফিরে আসছেন। বাংলাদেশে মৃত্যুদণ্ডাদেশ নিয়ে যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার বাংলাদেশে ঢুকেছে, তাকে কি গ্রেপ্তার করা হয়েছে? তাকে কি জেলে নেওয়া হয়েছে? তার ফাঁসির রায় কি কার্যকর করা হয়েছে? এই সরকার আছে তো ইউনূস সরকারের ধারাবাহিকতায়, সেই প্রশাসনই তো রয়েছে। বাচ্চু রাজাকার ৭১-এর ডাইরেক্ট স্বাধীনতা যুদ্ধে অপরাধের অপরাধ হিসাবে ইন ডিউ প্রসেস অফ ল কনভিক্টেড হয়েছিলেন, ডেথ সেন্টেন্স হয়েছিল। তিনি দেশে ঢুকলেন কিভাবে? ঢোকার পর তার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? তাকে কি কাস্টডিতে নেওয়া হয়েছে? এই অনেক প্রশ্নই সামনে চলে আসছে এবং আছে। কাজে শেখ হাসিনা ওই ওনাদের চাওয়া অনুযায়ী এক্সট্রাডিশন মানে মিউচুয়াল এগ্রিমেন্টের যে প্রসেসটা, সেই প্রসেসটা শেখ হাসিনার ক্ষেত্রে আদৌ প্রযোজ্য না। শেখ হাসিনা বন্দী না, তিনি বন্দি বিনিময় চুক্তির আওতাভুক্ত হবেন না। আর খুব স্বাভাবিক, তিনি যে বন্দি না, তার জীবনযাপনটাই, একটা বন্দি মানুষ তো এইভাবে টেলিফোন হাতে নিয়ে অনলাইনে সারাক্ষণ সংযুক্ত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারে না। বন্দি মানুষ, এটা মুক্ত মানুষ। একটা মুক্ত আপনার মনে মানুষ আছে হতে পারে। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে পিএলওর সরকার ছিল, ফিলিস্তিনি ইয়াসির আরাফাতের। পৃথিবীর অনেক দেশে প্রবাসী সরকার থাকে। আমাদের দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ভারতে যাওয়ার পরে তিনি গভর্নমেন্ট ইন এক্সাইলও তো বলতে পারতেন। বলতে পারলে কারু ক্ষমতা ছিল না এটাকে ডিনাই করা, কারণ কনস্টিটিউশনালি শি ওয়াজ ইলেক্টেড প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। কিন্তু তিনি হয়তো দেশের অস্থিতিশীলতা, অশান্তি বা অভ্যন্তরীণ কোনো গৃহ বিবাদ হবে এ জাতীয় বিষয়কে হয়তো বিবেচনা করে থাকতে পারেন। না হলে উনি যদি ক্লেম করতেন যে স্টিল আই এম প্রাইম মিনিস্টার, আমার ক্যাবিনেট আছে, গভর্নমেন্ট ইন এক্সাইল, কি করতেন? কিছুই করার ছিল না। কাজে ওনাকে বন্দি বিনিময় চুক্তি এইসব তত্ত্ব যারা জ্ঞান বিতরণ করে, আবার কেউ কেউ লয়ের ব্যাখ্যা দেয়, পলিটিক্যাল পারসেপশন থেকে লয়ের ব্যাখ্যা দেওয়া যায় না। ল ইজ ল, এটাকে নিজের মনের মাধুরী মিশায়ে ব্যাখ্যা দেওয়া যায় না। এবং ভারতে তো এই মুহূর্তে এমন একটা নজিরও আছে, যেমন দালাই লামা, দালাই লামার কিন্তু সরকার আছে কিন্তু ভারতে। আমি তো সেটা বললাম যে ওখানে শুধু না, পৃথিবীর অনেক দেশেই এরকম আছে। কাজে ভারত একটা বিশ্বের সবচেয়ে বেশি জনবহুল গণতান্ত্রিক একটি রাষ্ট্র। ভারত গণতান্ত্রিক প্রক্রিয়াকে সবসময় মর্যাদা দেয়। 1971 সনে আমাদের কোটি মানুষের আশ্রয় দেওয়া মহান মুক্তিযুদ্ধে তাদের বিশাল অবদান সহ ভারতের সেই ঐতিহ্যটা আছে। আজ আর শেখ হাসিনা কোনোভাবে শরণার্থী না, রাজনৈতিক আশ্রয় প্রার্থী না, বন্দী না। কাজে এই চ্যাপ্টারটাই আলোচনার বাইরে। একজনের প্রশ্ন ছিল, আমি আপনার প্রশ্ন উত্তরটা দিয়ে দিই ওনাকে। উনি চাচ্ছিলেন ওইখানকার আপনাদের সাক্ষাতের কোনো ছবি দেওয়ার জন্য। ওইখানে যারা যান গিয়েছেন তারা মোবাইল ফোনও নিতে পারেন না, ছবি তোলা তো তার নিরাপত্তার কারণে এগুলো মেনটেন করা হয়েছে, তাই তো? সঠিক, কোন মোবাইল ইলেকট্রনিক সামগ্রী কিছুই নিতে দেওয়া হয় না, কারণ শেখ হাসিনার জীবনের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় এতটা গুরুত্বপূর্ণ অতিথি তিনি যে ওই লেভেলের অতিথির নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রোটোকল অনুযায়ী যেটা করতে হয় সেটা করা হয়। সেই জন্য ওখানে কেউ কোনো ছবি তুলতে পারেন না। ডিসেম্বরের মাঝামাঝি সময় না প্রথম দিকে, আপনাদের কি মনে হয়? দেখুন, উনি আমাদের সুপ্রিম কমান্ডার, ওনার রণকৌশল আছে, উনি সেই কৌশল অনুযায়ী সিদ্ধান্ত দেবেন। আমরা হয়তো তার কিছু পূর্বে জানতে পারবো, এবং আমার বিশ্বাস আমি সহ আমরা যারা বাইরে আছি সবাই ইনশাআল্লাহ শেখ হাসিনার সঙ্গে আমাদের অথবা তার পূর্বে বা তিনি যেভাবে বলেন সেভাবে আমরা দেশে ফিরে যাব। গতকালকে সরকার থেকে দু ধরনের বক্তব্য এসেছে। এক নম্বর, প্রথম বক্তব্য এসেছে তথ্য উপদেষ্টার কাছ থেকে, তাকে তারা ওয়েলকাম করবেন, ন্যায় বিচার দেবেন ইত্যাদি ইত্যাদি, এবং তার কোনো ভবিষ্যৎ নেই, অপ্রাসঙ্গিক ব্যাপার, এরকম কথাবার্তা বলেছেন। আবার স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী বলেছেন, চিফ প্রসিকিউটর বলেছেন যে তার কোনো আত্মসমর্পণের সুযোগ নেই, আসবেন, অ্যারেস্ট হবেন এবং সাজা কার্যকর করা হবে। বঙ্গবন্ধুর সাজা কার্যকর করতে চেয়েছিল যারা, তাদের চেয়ে শক্তিশালী এরা না। সেই পাকিস্তানের ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান এবং তার উত্তরসূরিরা। আর যে দেশে শেখ হাসিনার জন্ম, যে দেশের স্বাধীনতা এসেছে তার বাবার নেতৃত্বে, যে দেশ সমৃদ্ধ হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে, যে দেশের মানুষের দুঃখ দুর্দশা দূর হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে, যে দেশের মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এই সাংবিধানিক ডিমান্ডটা ফুলফিল হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে, যে দেশে
মোট পপুলেশনের অর্ধেকের বেশি মানুষ আওয়ামী লীগ করে এবং শেখ হাসিনাকে পছন্দ করে, সেই দেশে শেখ হাসিনাকে ফাঁসি দিবেন? এই জাতীয় বাগাড়ম্বন যারা করেন তারা অর্বাচীনের ভাষায় কথা বলেন, আর ওই কোন তথ্য উপদেষ্টাকে এটা তারে নানা নামে মানুষ ডাকে, এই সব লোকদের বিষয় নিয়ে আমরা খুব আলোচনায় আগ্রহী না, কারণ আমাদের একটা বুঝ আছে, একটা বিবেচনা আছে। আপনারা এই আজকে ইন্টারভিউতে লন্ডনের মেয়র, লন্ডন সিলেটের মেয়র বলেছেন যে 10টা বিমানে করে, চার্টার্ড ফ্লাইটে করে লন্ডন থেকে তারা আসবেন। তারপরে একজন ভারতীয় সাংবাদিক বলেছেন তিনি বেনাপোল হয়ে পদ্মা সেতু হয়ে আসবেন। এগুলো কি খুব প্রিমিচুর অবস্থা এখন? দেখুন, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমি বলছি শেখ হাসিনা আমাদের পলিটিক্যালি, তিনি আমাদের সুপ্রিম কমান্ডার, তিনি আমাদের নেত্রী, তিনি সিদ্ধান্ত দেবেন। তিনি যেভাবে সিদ্ধান্ত দেন সেভাবে আমাদের পরবর্তী পদক্ষেপ হবে। আমি ভারতীয় সাংবাদিকের অভিমত বা সিলেটের সাবেক মেয়রের অভিমত বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আপনি একটা মন্তব্য করেছেন, যেটা বাচ্চুরা জায়গা প্রসঙ্গ এনেছেন, জলজ্যান্ত একটা সামনে আমাদের চোখে আছে একটা জিনিস, তারও অনুপস্থিতিতে বিচার হয়েছে, সে তার ফাঁসি হয়েছে, সে লোকটা 5 আগস্ট বাংলাদেশে চলে এসেছে, আমরা লাইভে দেখলাম সে আদালতে উপস্থিত হয়েছে, আদালত তাকে গ্রেফতার করলো না বাড়ি যেতে দিল তার। দেখেন, আইন কি বাংলাদেশে দুইটা? না, আইন কি দুইটা, যে রাজাকারের জন্য একটা আইন আর দেশ স্বাধীন করছে যারা তাদের জন্য একটা আইন। একজন দেখলাম মন্ত্রী, প্রতিমন্ত্রী বা এরকম সামথিং, উনি বলছেন যে ফাঁসির আদেশ হয়ে যাওয়ার পর আর কিচ্ছু নাই, এসে শুধু দড়িতে ঝুলে পড়া। আরে ভাই, তাই যদি হয় তা বাচ্চু রাজাকারের ব্যাপার কি হইলো? তো রাজাকারদের জন্য আইন একটা, আর দেশ স্বাধীন করছে যারা তাদের জন্য আইন আর একটা। এইসব লোকদের এই জাতীয় অর্বাচীন সুলভ কথাবার্তার ভিতরে বেশি আলোচনা করার আবশ্যকতা আছে বলে আমার মনে হয় না। আপনি কি মনে হয় অ্যাবনর্মাল কথাবার্তা এগুলা? তারা বেতাল এটা একটা অবস্থা। পলিটিক্যাল রেটরিক, এবং অনেকে হয় কি নিজের পাণ্ডিত্য জাহির করতে গিয়ে নিজের বোকামিটা জাহির করেন। এই যে আমি একটা কথা বললাম যে ওনারা বলছেন যে যার ফাঁসির আদেশ হয় এবং নির্ধারিত সময় সে আপিল করে না, তার আর কোনো পথ নাই, তার এসে শুধু ঝুলে পড়তে হবে, এটা ওনাদের বক্তব্য। তাই যদি হয় তো বাচ্চু রাজাকারও তো ফাঁসির আদেশ হওয়ার পরে দীর্ঘদিন পরে আসছে, তো তাকে কি ঝুলে পড়তে হয়েছে? আমি বাচ্চুকা রাজাকারের সঙ্গে বঙ্গবন্ধু কন্যার তুলনা করি না, কিন্তু আমি একটা যৌক্তিক উদাহরণ বললাম। এবং পৃথিবীর ইতিহাসে কোনো নারীর ফাঁসির দৃষ্টান্ত আছে? আমি ওদিকেও যেতে চাই না। যে বিচারটাই অবৈধ প্রক্রিয়া হয়েছে, যে বিচারটা হয়েছে উদ্দেশ্যমূলক ভাবে, যে বিচারটা হয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য, সেই বিচার প্রক্রিয়ায় ওনারে ফাঁসি দেবেন না, উনি নারী মানুষ, এই জাতীয় আলোচনায় আমি যেতে চাই না। কারণ এই টোটাল ট্রায়ালটা হয়েছে অবৈধ, বিচারক নিয়োগ অবৈধ, ট্রায়াল প্রক্রিয়া অবৈধ, কনস্টিটিউশন অফ ট্রাইব্যুনাল অবৈধ, সাক্ষীরা পক্ষাশ্রিত, ফলে ওই দিকে আমি যেতে চাই না। আমি করুণা দিয়ে চাওয়ার জন্য বলতে চাই না যে শেখ হাসিনা একজন নারী, কেউ তাকে নারীকে কোনদিন ফাঁসি দেয় নাই, দয়া করে আপনারা ফাঁসি দেবেন না, এ আলোচনায় আমি যেতে চাই না। শেখ হাসিনা একজন নারী না, শেখ হাসিনা একজন রাষ্ট্রনায়ক। শেখ হাসিনা আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের প্রতিষ্ঠাতা। শেখ হাসিনা বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক মানুষের আদর্শের, বিশ্বাসের, আস্থার নেত্রী। কাজে তার সঙ্গে আমি কোনো কিছুকে তুলনা করতে চাই না। শেখ হাসিনা যেদিন দেশে ফিরবেন সেদিন এই তত্ত্ব কথা বলা, এই ভণ্ডামি করে ভাষণ দেওয়া ব্যক্তিদের খুঁজেও পাওয়া যাবে না, এটা আমার বিশ্বাস। আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীদের একটা উদ্বেগের বিষয় হচ্ছে এখন রাষ্ট্র ক্ষমতায় সেই ব্যক্তিটি যিনি তাকে গ্রেনেড হামলার মাধ্যমে হত্যা করতে চেয়েছিল, সেটা তখন এক বিএনপির একটা সোর্স আমাকে তখন বলেছিল, আমি আমার পত্রিকায় রিপোর্ট করেছিলাম তখন সেটা, তিনি পুরো প্লটটা সাজিয়ে 3 দিনের জন্য কক্সবাজার চলে গিয়েছিলেন। ওই 3 দিন কক্সবাজার ছিলেন তিনি, এবং তার যে গল্পের মতো বলছিল আর কি, ওই সিনেমার গিয়েছিল না, রানী রাজপুত্র একজনকে খুন করে ক্ষমতা দখল করতে চায়, ইত্যাদি ইত্যাদি। আমি জিজ্ঞেস করলাম তার মা তো প্রাইম মিনিস্টার, সেও তো একজন প্রাইম মিনিস্টার হবে, তাই এত তাড়াহুড়া কেন? না, তাকে এমন ভাবে বোঝানো হয়েছে কবে তোমার মা মারা যাবে আর তুমি প্রাইম মিনিস্টার হবে। এমন একটা লোভী মানুষ, সেই মানুষ রাষ্ট্র ক্ষমতায়, সে কি সুযোগটা নিতে পারে?
শেখ হাসিনাকে হত্যার চেষ্টা যতবার করা হয়েছে ততবার এই সবকিছুর সঙ্গে যারা জড়িত এবং তাদের উত্তরাধিকারীরা লিঙ্ক অফ চেইন সাকসেসর হিসাবে তারা চেষ্টা করেছে। এখনো যে সে চেষ্টা হবে না তা নয়। আমি জিজ্ঞাসা করেছিলাম, উনি বলছেন দেখো হায়াত মৃত্যু আল্লাহর হাতে, আর আমি মৃত্যুর ভয়ে আতঙ্কিত না। তাহলে আমি 2004-এর 21 আগস্টের পরে এবং তার পূর্বে কোটালীপাড়ার ঘটনা, ঈশ্বরদীর ঘটনা, চট্টগ্রামের লালদিঘি ময়দানের ঘটনা, দেশের বাইরের ঘটনা, সাতক্ষীরার ঘটনা, এত কিছুর পরেও আমি রাজনীতিতে সবটুকু নিবেদিত থাকতাম না। উনি বলছেন যে আমি একজন মুসলমান, আমি বিশ্বাস করি আমার হায়াত মৃত্যু আল্লাহর হাতে, আর যদি মৃত্যু এসে থাকে, আমার যদি ওই উসিলায় মৃত্যু হয়, আমার সেটা হবে। এটা নিয়ে আমি ভীত না, শঙ্কিত না, আমি ওই কারণে আমি আতঙ্কিত না। সময় রেজাল্ট করেন, আমরা শেষের দিকে আমি একটু জানতে চাচ্ছি এই যে সাক্ষাৎটা আওয়ামী লীগের অনেক নেতার মতো আপনারও খুব মানসিকভাবে প্রার্থিত একটা বিষয় ছিল, তার সাথে দেখা হবে, এবং যখন চলে আসতেছিলেন তখন আপনার কি মনে হচ্ছিল? আমি চলে আসার মুহূর্তে মনে হয়েছিল যে আমি নানা কারণে তো দ্বিধা সংশয় থাকে, একটা ট্রমাটাইজ অবস্থা থাকে। বঙ্গবন্ধু কন্যার সঙ্গে কথা বলে আমার সমস্ত ট্রমা কেটে গেছে। আমার ভিতরে ন্যূনতম কোনো শঙ্কা হতাশা থাকলে সেটা কেটে গেছে। আমার ভিতরে স্পিরিটটা বেড়ে গেছে। আমি যেন রিচার্জ হয়ে গেছি এবং আমি উদ্দীপ্ত এতটা হয়েছি যে আমি বলেছিলাম যে রাজনীতি মানে সবসময় ক্ষমতার পাশে থাকা না। রাজনীতি মানে সুখ থাকবে, দুঃখ থাকবে, আনন্দ থাকবে, বেদনা থাকবে। আর রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণে, দেশের স্বার্থে আত্ম উৎসর্গ করার একটা ব্রতর নাম রাজনীতি। আমি জিয়র রহমানের মার্শাল্লার সময় বাড়ি বাড়ি জেলে ছিলাম, এরশাদের মার্শাল্লার সময় জেলে ছিলাম, অনেক প্রতিকূলতা মোকাবেলা করেছি। কাজে শেখ হাসিনার অভীষ্ট লক্ষ্যের একজন সহকর্মী হিসাবে তিনি যে মন্ত্রে আমাদেরকে দীক্ষিত করেছেন এবং আসার মুহূর্তে তার যে উপদেশ বাণী, এটা দিয়ে আমার মনে হয়েছে আমার শক্তি সঞ্চিত হয়েছে। আর বিশেষ করে তাকে দেখার পরে আমার মাথায় হাত রেখে তিনি যখন দোয়া করছেন, তখন আমার মনে হয়েছে যে আমার মা আমার মাথায় হাত রেখে দোয়া করছে। কাজে আমি শত সহস্র গুণে আমার উইল ফোর্স বেড়েছে, পরিকল্পনা বেড়েছে, এবং হোয়াট এভার মে বি দি সিচুয়েশন কাম, আই উইল বি বিহাইন্ড শেখ হাসিনা, যেটাই বলেন। এবং আমার মতো আমার মনে হয় কোটি কোটি মানুষের সেই শক্তিটা তিনি জুগিয়ে দিয়েছেন। 5 আগস্টের সেই ঝড় আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীর মতো আপনারও বাড়িঘর, সহায় সম্পদ সব কিছু ধ্বংসস্তূপ হয়েছে। রিচার্জের কথা যে বলেন আপনি, সমস্ত কিছু হারিয়ে আবার একটা নতুন যাত্রা, তাই তো? ডেফিনেটলি নতুন যাত্রা। আর বিষয় সম্পত্তিকে কিছু মনে করি না এই কারণে, বাঙালি জাতি ঠিক না, মানে বাংলাদেশ অঞ্চলের যতটুকু ইতিহাস পাওয়া যায় ৩,৫০০ বছরের, এই ৩,৫০০ বছরের ইতিহাসে একটা গোষ্ঠীকে একত্রিত করে ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে তাদের অধিকার আদায়ের জন্য যে মানুষটি তার পূর্ব শরীরের ধারাবাহিকতায় সবচেয়ে বেশি কিছু করেছেন এবং সেটার পরিকল্পনা, চিন্তা চেতনা সব যেখানে রচিত হয়েছে, সেই ৩২ নাম্বার যখন গুড়িয়ে দেওয়া হয়েছে, তখন মনে হয়েছে বাঙালির সূতিকাগার, অর্জন, ইতিহাস, ঐতিহ্যের যে সেন্টার, সেই সেন্টারটাকে যেখানে ধ্বংস করা হয়েছে, সেখানে আমার বাড়িঘর অথবা আমার বিষয় সম্পত্তি কোনো বিষয় না। আমরা যদি ঘুরে দাঁড়াতে পারি এবং বিশ্বাস ঘুরে দাঁড়াতে পারবো, তাহলে আমাদের ঋত গৌরব পুনরুদ্ধার হবে, ৩০ লক্ষ শহীদের স্বপ্ন বাস্তবায়িত হবে, বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়িত হবে, শেখ হাসিনার বিপ্লবের অভীষ্ট অবশিষ্টাংশ বাস্তবায়িত হবে, মানুষের প্রত্যাশা পূরণ হবে। এই বিশ্বাসের কারণে আমার কি হারিয়েছি, অন্যদের কি হারিয়েছি, কি বিপদ সংকুল অবস্থা পাড়ি দিয়ে জীবন বাঁচিয়েছি, এগুলো কোনো সাবজেক্ট না। প্রয়োজনে মৃত্যুর মুখোমুখি হব, জীবন তো একটাই, অনেক পেয়েছি, এখন সময় এসেছে দেবার, সেটা আমার বিশ্বাস। আমরা শেষ করবো। অনেক ধন্যবাদ সময় রেজাল্ট করিম। অনেক মানুষ, কয়েক হাজার মানুষ এই মুহূর্তে অনলাইনে আছেন। আপনি তাদের উদ্দেশ্যে, আওয়ামী লীগের নেতার উদ্দেশ্যে যদি ফাইনাল কোনো মেসেজ দিতে চান। যারা আজকে এই প্রোগ্রামে সংযুক্ত আছেন এবং পরবর্তী দেখবেন, তাদের সবার কাছে আমার বিনয়ের সঙ্গে অনুরোধ, বঙ্গবন্ধু কন্যার সঙ্গে দেখা করেছি, তিনি গোটা দেশকে ওন করেন, সারা দেশকে তিনি ওন করেন। তিনি একবারও বলেননি যে প্রতিশোধ নিতে হবে, তিনি বলেছেন অনেকে বোঝে নাই, বিভ্রান্ত হয়েছে। কাজে আপনারা যারা কষ্ট করে নানা রকম নির্যাতনের মধ্যে, কারা নির্যাতন, বাড়িতে নির্যাতন, নানা রকম নির্যাতনের ভিতর থেকে আসেন, ধৈর্য ধরুন,
বিশ্বাস রাখবেন বঙ্গবন্ধুর আদর্শ আর আমাদের একজন শেখ হাসিনা আছে, ইনশাআল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো। আপনাদের দুঃখ বেদনা নিশ্চয় তিনি লাঘব করবেন। যাদের একজন শেখ হাসিনা আছে তাদের ভবিষ্যৎ কেউ কেড়ে নিতে পারবে না। আপনাদের অনেক কষ্ট হচ্ছে জানি, অকল্পনীয় কষ্ট হচ্ছে, কিন্তু যখন বিপদ আসে তখন কষ্টকে স্কন্ধে নিয়েই তো ঘুরে দাঁড়াতে হয়। প্রাকৃতিক দুর্যোগের বাংলাদেশ, কত প্রতিকূলতা মোকাবেলা করে আমরা থাকি না, এটা আরেকটি দুর্যোগ। এই দুর্যোগ করেছেন শেখ হাসিনার নেতৃত্বে, ইনশাআল্লাহ আমরা মোকাবেলা করব। প্রয়োজন শুধু ঐক্য, মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিতভাবে আমাদের ঘুরে দাঁড়াবার প্রতিজ্ঞা।